এখন আপনাদের একটু চ্যালেঞ্জের কথা বলি। আমরা কিন্তু আপনাদের চ্যালেঞ্জের, আমার দৃষ্টিতে, আমার ভুল হতে পারে, প্রবাসীদের ক্ষেত্রে আমাদের যে চ্যালেঞ্জগুলো আসে, এক নম্বর হচ্ছে অভিবাসন ব্যয় কমানো। এখন অভিবাসন ব্যয় কমানোটা আমরা চেষ্টা করছি, আপনারা জানেন এটা কত টাফ। আমাদের এখানে যারা রিক্রুটিং এজেন্টরা আছেন তাদের মধ্যে ভালো আছেন, আবার অনেকে আছেন তাদের একমাত্র লক্ষ্য থাকে কত ভালো, মানে কত বেশি করে মানুষকে ঠকানো যায়, কিন্তু রিয়ালিটি। এবং গত সরকারের আমলে এই ধরনের যারা রিক্রুটিং এজেন্সি তাদেরকেই প্রাধান্য দেওয়া হয়েছিল। তাদের আবার সাব এজেন্ট থাকে, এবং যারা আপনার অনেক টাকা দিয়ে বিদেশে যায় তারা আমাদের কাছে মাঝে মাঝে বলতেও চান না যে অনেক টাকা দিয়ে বিদেশে যাচ্ছে, কারণ তারা ভাবছে তাহলে যদি যাওয়াটা বন্ধ হয়ে যায়। মানে আমাদের ডিমান্ডটা খুব বেশি, সাপ্লাইয়ের তুলনায় ডিমান্ডটা খুব বেশি, এই সুযোগ গ্রহণ করা হয়। সেটাকে কার্টেল করার জন্য আমরা সাব এজেন্ট যারা আছে তাদের দায় দায়িত্ব নিরূপণের চেষ্টা করছি। আমরা চেষ্টা করছি বাইরাতে একটা প্রকৃত প্রতিনিধিশীল একটা যেন নেতৃত্ব আসে, সেটা লক্ষ্যে চেষ্টা করছি। এখানে আবার মামলা ঝুলে আছে, মানে আকাঙ্ক্ষা ব্যক্ত করা সহজ, কিন্তু করতে গেলে অনেক ঝামেলা হয়, সেটা চেষ্টা করছি সলভ করার জন্য। সেকেন্ড যে সমস্যাটা আমরা ফেস করি সেটা হচ্ছে আমাদের দক্ষ শ্রমিক কম যায়। দক্ষ শ্রমিকের ক্ষেত্রে এটা, এই চ্যালেঞ্জ অল্প সময়ে মেটানো সম্ভব না, কিন্তু ইতিমধ্যে আমরা 2টা উদ্যোগ গ্রহণ করেছি। সৌদি আরবের সাথে একটা প্রোগ্রাম চালু হয়েছে, সেখানে আমরা সৌদি আরবে কিছু দক্ষ শ্রমিক পাঠানোর চেষ্টা করছি। আমি 2 দিন আগে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে আমাদের একটা স্কিল মাইগ্রেশন প্রোগ্রামে এমইউ হয়েছে, চুক্তি হয়েছে। আমরা চেষ্টা করব ইউরোপিয়ান দেশে আমাদের দক্ষ শ্রমিকদের, দক্ষ কর্মীদের বিরাট চাহিদা আছে, কিন্তু আমরা ওখানে খুবই কম পাঠাতে পারি, সেটা পাঠানোর আমরা চেষ্টা করব এই কর্মসূচির অধীনে। আমি যে থার্ড চ্যালেঞ্জটা আমার অভিজ্ঞতায় দেখি সেটা হচ্ছে ইন্টিগ্রেশনের প্রবলেম। অনেক প্রবাসী ভাই বোন আছেন, অনেক কষ্ট করে অল্প কিছু টাকা আর্ন করেন, 2 লক্ষ থেকে 10 লক্ষ টাকা। তবে দেশে ফিরে আসার পর বিভিন্ন ধরনের দালালে খপ্পর পড়ে সারা জীবনের পরিশ্রমের টাকাটাও হারান। কোনো একটা ফ্ল্যাট কিনতে গিয়ে ঠকে যান, জমি কিনতে গিয়ে ঠকে যান, ভুয়া ব্যবসাতে ইনভেস্ট করতে গিয়ে ঠকে যান। ওনাদের ইন্টিগ্রেশনের যে প্রবলেম, এটা আমার কাছে থার্ড প্রবলেম মনে হয়েছে। ইন্টিগ্রেশনের প্রবলেম সলভ করার জন্য আমরা প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে কাজ করব। আমরা দরকার হলে আমাদের এখানে যে গ্রামীণ আছে বা ব্র্যাক আছে, ওনাদের সাথে আমরা কথা বলছি, ওনাদের মাধ্যমে আমরা ইন্টিগ্রেশনটা একটা খুব ভালো জায়গায় নিয়ে আসার চেষ্টা করব। ফোর্থ যে প্রবলেমটা সেটা হচ্ছে বিদেশে দূতাবাসে আপনাদের প্রচুর হয়রানি হয়। একদম আমার নিজের ছোটবেলা থেকে বিচিত্র প্রবাস থেকে যখন পড়তাম তখন থেকে জানি যে আমাদের দূতাবাসগুলো প্রত্যাশিত ভূমিকা পালন করতে পারছেন না। আমাদের কিন্তু বেশি দূতাবাসে প্রবাসী কল্যাণে মানুষ নাই, মাত্র 27টা দূতাবাসে আছে, এবং সেখানেও একজন করে, কোনো জায়গায় 2 জন। কাজটা প্রধানত পররাষ্ট্র মন্ত্রণালয়ের। তো আপনারা যখন খারাপ ব্যবহার পান আমাদের প্রচণ্ড খারাপ লাগে। আমরা ওইখানে যে আপনার কমপ্লেইন মেকানিজম আছে সেটা ইমপ্রুভ করার চেষ্টা করছি। আমি নিজে যারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে যারা বিভিন্ন শ্রম অ্যাটাচি হিসাবে বিভিন্ন দূতাবাসে কর্মরত আছেন, প্রত্যেকের সাথে কথা বলেছি, কিছু আইডিয়া শেয়ার করেছি, কথা বলেছি অনলাইনে, জুম মিটিং করে। চেষ্টা করব আপনাদের হয়রানি কমানোর জন্য। আমাদের মন্ত্রণালয় থেকে যতটুকু করা সেটা করব, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও চেষ্টা করা হচ্ছে। বাট মানে আমাদের আসলে মাইন্ডসেটটা পরিবর্তন করা দরকার। মাইন্ডসেট পরিবর্তন না করলে এটা সম্ভব না, আমরা যতই উপর থেকে নির্দেশ দিই। কিছু জিনিস একটু বলে রাখি, আপনাদের ভবিষ্যতেও হয়তো পাসপোর্ট নিয়ে সমস্যা হবে, আপনারা একটুখানি খেয়াল করবেন। হ্যাঁ, যদি আমাকে খুব একটু হয়তো বেশি চিনেন, এই জন্য কোনো কিছু হলে ভাবেন হয়তো স্যার এটা কিছু করছে না কেন। আমার কিছু করার থাকে না, পাসপোর্ট আমার মন্ত্রণালয়ের অধীনে না। আপনারা প্রবাসীরা দেশে এসে যদি বিমানবন্দরে হয়রানির সম্মুখীন হন, এটা আমার মন্ত্রণালয়ের অধীনে না। আপনারা যদি বিদেশে এখানে এসে কোথাও ইনভেস্ট করে প্রতারিত হন, এটা আমার মন্ত্রণালয়ের অধীনে না। আমরা যেটা করতে পারি, অন্যান্য মন্ত্রণালয়কে অনুরোধ করতে পারি, পাসপোর্টের ক্ষেত্রে যেমন করেছি, অন্যান্য মন্ত্রণালয়কে অবহিত করতে পারি, বলতে পারি আপনারা এটা করেন প্লিজ, কিন্তু এর বেশি করা যায় না। আমাদের যেটা করার, দক্ষ শ্রমশক্তি পাঠানো, মধ্যস্বত্বভোগীকে ঠেকানো, রিইন্টিগ্রেশনের ব্যবস্থা করা, সেসব ব্যাপারে কোনো ব্যর্থতা থাকলে আমাদের অবশ্যই বলবেন এবং আমাদের কাছে দাবি করবেন এখানে ব্যর্থ হলেন কেন। কিন্তু অন্য মন্ত্রণালয়ের ক্ষেত্রে আমাদের অবহিত করবেন, কিন্তু কেন ব্যর্থ আপনি এটা করার স্কোপ থাকে না, কিন্তু কারণ এটা আমার সরাসরি কর্তৃত্বাধীন ব্যাপার না, আমাদের মন্ত্রণালয়ের এখতিয়ারাধীন কোনো বিষয় না এটা। তবু আমরা চেষ্টা করব। আপনাদের দীর্ঘদিনের দাবি আছে ভোটাধিকারও, কিন্তু এটা মূলত নির্বাচন কমিশনের ব্যাপার। আমরা এই যে আসিফ মাহমুদ বলেছে, খুবই সে আন্তরিক প্রবাসীদের ব্যাপারে, ওখানে গেলেই যারা প্রবাসী আছে তার সাথে কথা বলে, তার সাথে আমি জেনেভাতে গিয়েছি, সারাদিন কথা বলতো এবং
আপনারা জানেন যে সাধারণ মানুষ যারা আছে, আন্দোলনের কর্মী আছে, তাদের প্রতি আমাদের এই তরুণ নেতৃত্বের কি অসীম ভালোবাসা আছে। সবসময় আমাদের যখন কোনো সমস্যা হয়, আন্দোলনরত মানুষের সাথে কথা বলার জন্য আমরা তাদেরকে রিকোয়েস্ট করে নিয়ে যাই যে আজকে আপনার তবলিগ ইজতেমা গ্রুপে, 2টা গ্রুপের মধ্যে একটা আলোচনা হবে। এটা আসিফদের দেখার বিষয় না, তারপর তারা যাচ্ছে, যে তাদের দেখলে মানুষ একটু আশ্বস্ত হয়। আমরা প্রবাসীদের ভোটাধিকার দেওয়ার জন্য আমরা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা এটা করব, কিন্তু এটা মূলত নির্বাচন কমিশনের ব্যাপার। ওনারা সবসময় টেকনিক্যাল প্রবলেমের কথা বলেন, আসলে এটা একটা বিরাট টেকনিক্যাল চ্যালেঞ্জ। অনেকগুলো দেশে প্রবাসীরা আছেন, আমরা কথা বলবো, আমরা সর্বাত্মক চেষ্টা করব, এই প্রতিশ্রুতি আপনাদের দিলাম। আমি আমার বক্তব্য শেষ করার একটা ছোট্ট গল্প আপনাদের বলি, খুব ছোট্ট একটা ঘটনা, কিন্তু এখান থেকে বুঝতে পারবেন। আমি যখন প্রবাসী কল্যাণ ব্যাংকে যাই, আমাদের বিল্ডিংয়ের নিচতলাতে গিয়ে আমি জিজ্ঞেস করলাম যে এরকম একদিনই গেলাম আর কি, যে প্রবাসী যারা এখানে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হলে কি কি কাগজপত্র লাগে। তো ওইখানে একটা জায়গা ছিল যে 5টা ছবি লাগে। আমরা 5টা ছবি কেন লাগবে, 3টা ছবি হলে হয় না? পরে একটু চিন্তা করে বললো হ্যাঁ হয়। তারপর বললো যে ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান আছে বা স্থানীয় জনপ্রতিনিধি আছে, ওনার সত্যায়ন লাগে। তা আমি বললাম এই ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে হলে তো এনআইডি দিচ্ছে, তারপর সত্যায়ন লাগবে কেন? চিন্তা করে কিছুক্ষণ বলে আসলে সত্যায়ন লাগে না। তাই বলে এটাও কাটেন। 1000 টাকা না, মানে 1000 টাকা লাগবে কেন? বলে আমাদের কস্ট আছে, আমাদের কিছু প্রফিট রাখতে। তা বলে এটা 700 টাকা করেন। বলে হ্যাঁ, এটা করা সম্ভব। করলো। সামনে এসে দেখলাম যে প্রবাসী ভাইরা যেখানে আসেন ব্যাংকে, তাদের কোনো বসার জায়গা নাই, বিরাট একটা খালি জায়গা পড়ে আছে। তা বললাম এখানে চেয়ার বসানো যায় না? বললো হ্যাঁ বসানো যায়। এটা ছিল 15-20 মিনিটের ডিসকাশন। আপনারা এখন ওখানে গিয়ে দেখেন সবগুলো জিনিস হয়ে গেছে, সবগুলো জিনিস হয়েছে, ছোট্ট জিনিস হয়েছে। বাট আমার কথা হচ্ছে ওই দেখার হৃদয়টা থাকতে হবে, ছোট্ট জিনিস। এটা তো আপনার উনাদেরই দেখার কথা, এটা একজন উপদেষ্টা বলার কি আছে, এটা তো ছোট ছোট ব্যাপার। তো আমরা যদি সবাই মাইন্ডসেটটা পরিবর্তন করি, আমরা যদি ভাবি যে আমরা যারা দায়িত্বে আছি আমরা কিন্তু সেবক, বাংলাদেশের সংবিধান অনুযায়ী জনগণের সেবক, এই সেবাদানের মনোভাব নিয়ে যদি আসি, তাহলে প্রবাসীরা আমাদের জন্য যে অসীম আত্মত্যাগ করেন, আমাদেরকে টিকিয়ে থাকার জন্য যে বিরাট ভূমিকা রাখেন, তাদের প্রতি আমাদের মিনিমাম কৃতজ্ঞতা পরিশোধ করা হয়, তাদের প্রতি আমাদের ভালোবাসার মিনিমাম নিদর্শন প্রদর্শন করা হয় যদি আমরা এই সেবাটা দিতে পারি। কিন্তু এই ভালোবাসা প্রকাশ কোনো কিছুতেই আসলে পরিপূর্ণভাবে করা যাবে না। শুধু বলতে পারি আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ, বাংলাদেশের প্রতিটা মানুষ কৃতজ্ঞ। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আপনারা দেখছেন প্রবাস বার্তা।